বড় বোনের প্রাক্তনকে বিয়ে করার পর জানতে পারি সে আমার সাথে ভালোবাসার নাটক করেছে শুধুমাত্র তার প্রাক্তন তিন্নি আপুকে কষ্ট দেওয়ার জন্য। কুয়াশার কথা শুনে মিসেস শামসুন নাহার শিউলির ব্রুদয় কুঁচকে আসে। মেয়ের কথার কিছুই বুঝতে পারছেন না তিনি। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি মা, তোমার কাছে আমি সব কথা ভাগ করলেও কিছু কথা তোমাকে বলা হয়নি। তিন্নি আপুর বিয়ের আগে যে ছেলের সাথে সম্পর্ক ছিল আর সে কেউ না মা, সেই তুরাব। হ্যাঁ, আমার বর তুরাব তৌহিদি সেই ছেলে। এই কথাগুলো তুমি আমাকে আগে কেন বলনি? তিন্নি আপু মানা করেছিল। কেন? হঠাৎ কলিং বেল বেজে ওঠার কারণে কুয়াশার কিছু না বলে দরজার সামনে চলে যায়। দরজা খুলে দেখে তার প্রাণপ্রিয় বান্ধবী মল্লিকা দাঁড়িয়ে আছে। মলি, ভিতরে আয়। মল্লিকাকে সংক্ষেপে সবাই মলি বলে ডাকে। মলি ভিতরে ঢুকে কুয়াশাকে প্রশ্ন করে, তুই এখন এখানে কেন? আর হঠাৎ জরুরি তলব, কিছু কি হয়েছে? তুই আগে বস, তারপর বলছি। এই বলে দুজনে মিসেস নাহারের দুপাশে বসে। তারপর কুয়াশা বলে, তুরাবের সাথে তিন্নি আপুর প্রায় বছর খানেক সম্পর্ক ছিল। আপু তুরাবকে ভীষণ ভালোবাসত, কিন্তু তুরাব অনেক মেয়ের সাথে সম্পর্কে থাকায় আপু রাগ করে তুরাবের বন্ধু ফয়সাল ভাইয়াকে বিয়ে করে। ফয়সাল ভাইয়া শুরু থেকে আপুর উপর নজর ছিল। আপুকে এত তাড়াতাড়ি নিজের করে পেয়ে সে যেন আকাশের ছাদ হাতে পেয়েছিল। নিজের বন্ধু আর প্রেমিকের এমন সম্পর্ক মেনে নিতে পারেনি তুরাব। এতে করে তুরাব রেগে যায়। সে রাগ গিয়ে পড়ে আমার উপর। তিন্নি আপুর উপর প্রতিশোধ নিতে গিয়ে সে আমাকে বিয়ে করেছে। মলি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কুয়াশার দিকে। মিসেস নাহার নিজেও প্রচণ্ডভাবে অবাক হয়েছেন মেয়ের কথায়। সেটা তার সাহনি বলে দিচ্ছে। কুয়াশা কিছুক্ষণ থেমে পুনরায় বলে, তুরাব যেদিন আমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এই বাসায় আসে সেদিন আমি না বলতেই যাচ্ছিলাম, কিন্তু সেই মুহূর্তে কি? আপু আমাকে ডেকে বলে, দেখ কুয়াশা, যা হচ্ছে হতে দে। আমি তো ফয়সালের সাথে সুখেই আছি, তুই বরং তুরাবকে বিয়ে করে নে, এতে করে সবারই ভালো হবে। আমি তোর মামাতো বোন হলেও কখনো তোর খারাপ চাইনি। তুই অন্যরকম একটা মেয়ে, আমার বিশ্বাস তুই তুরাবকে পাল্টাতে পারবি। এসব কথা শুনে আমি তোমাদের সামনে এসে তুরাবের সাথে আলাদা করে কথা বলতে চাইলাম। তোমরা সবাই অনুমতি দিলে। তারপর কি কথা হলো তোদের মধ্যে? মলে জানিস তো, তুরাব মেয়েদের কথা জালে ফাঁসাতে পটু অনেকটা। আমি তাকে গড়ে নিয়ে গিয়ে সরাসরি জিজ্ঞেস করি, আমাকে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিলেন আপনি? তুরাবের সোজা সাপটা উত্তর, তিন্নির প্রতি আমার ভালো লাগা ছিল, আর তোমার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে। তিন্নি সুখে থাকতে পারলে আমি কেন পারবো না কুয়াশা? তো আমার মধ্যে যে চঞ্চলতা আছে সেটা আমাকে আকৃষ্ট করে। আমি তোমাকে কথা দিচ্ছি, তিন্নি আমাকে যে কারণে ছেড়ে চলে গিয়েছে সেসব বাদ দিয়ে দিব আমি। কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। তোমার আপু আর তোমার সাথে তো আমার প্রায় একসাথেই পরিচয়। শুরু থেকেই তোমার কথাগুলো আমার ভালো লাগে। তোমার আপুর সাথে সম্পর্কে ছিলাম বিদায় তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু এখন তো আর কোনো বাধা নেই। কত সহজে এসব বলে দিলেন তুরাব ভাইয়া। কিন্তু আমি কেন আপনাকে বিয়ে করব? নিজের বোনের প্রাক্তনকে বিয়ে করলে তো আমার চরিত্রের উপর আঙ্গুল উঠবে। কেন আঙ্গুল উঠবে? আমাদের সম্পর্কের কথা হাতে গোনা কয়েকজন ছাড়া তো আর কেউ জানে না। তবুও তুরাব ভাইয়া, আমি এ বিয়ে করতে পারবো না। মানুষ কি আজীবন একা থাকে? একটা সুযোগ কি আমার প্রাপ্য নয়? আমার কি ভালো থাকার অধিকার নেই? আমি তোমাকে ভালোবেসে বদলাতে চাই, দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। সেই মুহূর্তে আমার ফোনে আপুর কল আসে। কল রিসিভ করার পর আপু আমাকে পাশের ঘর থেকে বলল, তুই তুরাবের সিদ্ধান্তে রাজি হয়ে যা বোন। দেখ, আমি তো সুখে আছি, তাই না? তুই ওকে বিয়ে করলে আমি একদম কষ্ট পাবো না। আর আমি যা পারিনি সেটা তুই পারলে খুশি হব আমি। তুই তুরাবকে পাল্টে দিবি, ওর বাজে স্বভাবগুলো ধীরে ধীরে কমিয়ে আনবি তুই। এমনিতেই তুরাব ভালো ছেলে। আমাদের 1 বছরের সম্পর্কে তুরাব আমার হাত স্পর্শ করেও দেখেনি। ওর স্বভাব মেয়েদের সাথে প্লাট করা, এছাড়া ওর আর কোনো বাজে দিক নেই। নির্দ্বিধায় তুই ওকে বিয়ে করতে পারিস। সত্যি বলতে আমিও তুরাবের থেকে সরে আসতে চাচ্ছিলাম। ফয়সালকে নিয়ে আমি বেশ ভালো আছি, তাই আমার কষ্ট হবে ভেবে এ বিয়ে ভেঙে দিস না কুয়াশা। আর আমাদের সম্পর্কের কথা অন্য কেউ যেন না জানে, এটা তোর অনুরোধ রইল আমার। তোর আবার আপুর কথা শুনে আমি কি করব বুঝতে পারছি না। মামাতো বোন হলেও তিন্নি আপুকে আমি নিজের বোনই ভাবতাম। তার প্রাক্তনকে বিয়ে করলে আমার চরিত্রের দিকে আঙ্গুল উঠবে, এ ভেবে আমি ভয় পাচ্ছিলাম। তুরাব আমাকে সান্ত্বনা আশ্বস্ত করে বলল, তিন্নি, আর আমার সম্পর্কের কথা আর কেউ জানবে না, কথা দিচ্ছি। আর বিশ্বাস কর, মেয়েদের সাথে প্ল্যাট করলেও কখনো তাদের স্পর্শ পর্যন্ত আমি করিনি। তুমি আমাকে বিয়ে করলে ঠকবে না। নিজের সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করব আমি। একটা সুযোগ দাও আমাকে।
আমি কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বের হতেই শুনতে পাই, তোমাদের সবার তুরাবকে পছন্দ হয়েছে। সব কিছু ভেবেই আমি সিদ্ধান্ত নিলাম ওকে বিয়ে করার। ভেবেছিলাম আমার জন্য কোনো ছেলে সঠিক পথে আসলে ক্ষতি কী, আর আমার জীবনেও তখন কেউ ছিল না, তাই তো আমি রাজি হয়ে যাই এই বিয়েতে। কুয়াশা কথাগুলো বলেই থেমে যায়। মিসেস নাহার এবার মেয়েকে প্রশ্ন করেন, তাহলে সমস্যা কোথায় হলো? তুরব কি বদলায়নি? এমন কথা শুনে কুয়াশার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। মা, তুরাব আর তিন্নি আপু দুজন মিলেই নিজেদের স্বার্থে আমাকে এসব বুঝিয়ে বিয়েতে রাজি করিয়েছে। আসল কাহিনী তো সম্পূর্ণ আলাদা। মলি অস্থির হয়ে বলে, ধুর, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, তুই সবটা ক্লিয়ার করে বল তো আমাদের। বলছি, বিয়ের দিন রাতে যখন আমি তুরাবের ঘরে বসেছিলাম, তখন আপু আমাকে কল দেয়। কল দিয়ে আমাকে বলে, তুই তুরাবের কাছে যাবি না, এই বিয়েটা একটা নাটকের অংশ। তুরাব হয়তো সত্যি তোকে ভালোবাসে, তবে তুই তুরাবকে ভালোবাসার নামে কষ্ট দিবি। ওই ছেলে তোর আপুকে কষ্ট দিয়েছে, তুই তার প্রতিশোধ নিবি না বোন? কি, তিন্নি আপু তোকে এসব বলেছে? হ্যাঁ, আপু নিজ স্বার্থে আমাকে ব্যবহার করেছে, কিন্তু সেদিন প্রথমবার আমি আপুর কথা শুনিনি। এমনিতে ঠিক আছে বললেও আমি তুরাবকে কাছে টেনে নিয়েছি। আপুর উপর জেদ চেপে গিয়েছিল আমার, ওর জন্য কম কিছু তো আমি করিনি। আর সে বোন কি করলো আমার সাথে? আমাকে প্রতিশোধ নেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করলো। আমি ভেবেছিলাম তুরাবকে সম্পূর্ণ পাল্টিয়ে আপুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো, তোমার যেমন সুখে থাকার অধিকার রয়েছে, তেমনি আমারও সুখে থাকার অধিকার আছে আপু। তুমি চাইলে ভালোবাসার যত্ন দিয়ে তুরাবকে বদলাতে পারতে, কিন্তু তুমি তা করনি। উল্টো মাঝপথে কিছু কারণবশত ওকে ছেড়ে চলে গেলে। এই দেখো, আমি তুরাবকে পাল্টাতে পেরেছি। কিভাবে পেরেছি জানো? আমার ভালোবাসার যত্নের দ্বারা। কথাগুলো বলেই কুয়াশা কান্নায় ভেঙে পড়ে। মিসেস নাহার মেয়েকে বুকে আগলে নিয়ে বলেন, আমার মেয়ে না খুব ধৈর্যশীল? তাহলে আজ কাঁদছে কেন মা? আমি যে এই কথাগুলো বলতে পারলাম না মা। তুরাব আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। এই যন্ত্রণা মেনে নেওয়া কি খুব সহজ? বিকেলে বিশুদ্ধ বাতাস গায়ে লাগানোর আশা নিয়ে ছাদে উঠতেই শুনতে পাই, তুরব কাউকে কলে বলছে, শোনো তিন্নি, তুমি হেরে গিয়েছ। তুমি নাকি কখনো হাঁটতে শিখোনি, আজ দেখো তুমি আমার কাছে হেরে গেলে। তোর ফুফাতো বোনকে ব্যবহার করে তোমাকে হারিয়ে দিলাম আমি। কিভাবে জানো? তুমি আমাকে স্পর্শ করার জন্য অপেক্ষা করেছ, কিন্তু আমায় ছুঁতে পারোনি। আর তোমার বোন কোনো অপেক্ষা ছাড়াই আমাকে কাছে পেয়েছে। কতটা কাছে পেয়েছে জানো? স্বামী স্ত্রী যতটা কাছে আসতে পারে ঠিক ততটাই কাছে এসেছি আমরা দুজনে। আজ কোথায় গেল তোমার জেতার অহংকার? ফয়সাল নিশ্চয়ই আমার মতো সব দিক দিয়ে সেরা নয়। তুমি অপরূপ সুন্দর হয়েও আমার মতো সেরা একজনকে পেলে না। আর তোমার বোন তোমার মতো আহামরি সুন্দর না হয়েও আমাকে পেয়ে গেল। তবে কি জানো তিন্নি, তোমার থেকে কুয়াশা অনেক ভালো। ওর সাথে এতদিন ভালোবাসার নাটক করলেও এটুকু বুঝেছি যে তুমি ওর মতো সব দিক দিয়ে সুন্দর নও। অন্তত ওর মন তোমার থেকে অনেক সুন্দর। তাহলে আমার প্রাক্তন প্রেমিকা তার প্রাক্তন প্রেমিক এবং ফুফাতো বোনের কাছে হেরে গেল। শেষ হাসি আমি হাসলাম। আরও অনেক কথা হয় ওদের মধ্যে। আপু ওকে কি বলছে সেটা আমি জানি না, কিন্তু আমি তুরাবের প্রতিটি কথা শুনে চমকে গিয়েছি। ওকে মন থেকে বিয়ে না করলেও প্রায় 8 মাস একসাথে থাকার পর আমার মনের কোণে কিছুটা হলেও সুপ্ত অনুভূতি তৈরি হয়েছে ওর জন্য। ভেবেছিলাম আমি ওকে একটু হলেও পাল্টাতে পেরেছি, কিন্তু আফসোস, সে একটুও পাল্টায়নি। কিন্তু একটা কথা মানতেই হবে, তুরব অভিনয়ের দিক থেকে অসাধারণ একজন। অভিনয়কে নিজের কর্মক্ষেত্র বানাতে পারলে অভিনেতা হিসাবে নিজের যোগ্যতা ভালোভাবেই প্রমাণ করতে পারবে সে। কুয়াশার কথা শুনে মলি কিংবা মিসেস নাহার কেউই বুঝে উঠতে পারে না যে কিভাবে কুয়াশাকে সান্ত্বনা দিবে। মলি কুয়াশার পাশে বসে ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কলি, কষ্ট পাবি না একদম। তুই না মলির কলি, তোকে তো ভেঙে পড়লে একদমে মানায় না দোস্ত। কুয়াশার চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। কয়েকবার লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করল সে। তারপর হেসে বলে, আমি কষ্ট পাবো না, তবে এত বড় ধাক্কা মেনে নিতে সময় তো লাগবে। কিছুটা সময় দরকার আমার। চিন্তার কিছু নেই, আমি কি নিজেকে ঠিক সামলে নিব। আমি একটু ঘরে যাচ্ছি। কথাটা বলেই কুয়াশা নিজের ঘরে চলে যায়। এখন রাত প্রায় 9টা। কুয়াশার বাবা আর ভাইয়ের বাড়িতে আসার সময় হয়ে গিয়েছে। মিসেস নাহার মলিকে আজ রাতে কুয়াশার সাথে থাকার জন্য অনুরোধ করে রান্নাঘরে চলে যায় খাবার তৈরি করার জন্য। মেয়ের এমন অবস্থায় তার কোনো কিছুতেই ভালো লাগছে না। একমাত্র মেয়ের সামান্য কষ্ট হলেও তার বুকের ভিতর ব্যথা শুরু হয়ে যায়। সেখানে এত বড় সত্যিটা মেনে নেওয়া কষ্টসাধ্য ব্যাপারই বটে। কুয়াশা বিছানায় শুয়ে আছে।
মলি কুয়াশার মাথার পাশে বসে আলতো হাতে বিলি কেটে দিচ্ছে। এমন সময় কুয়াশার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনে নাম ভেসে উঠেছে, তিন্নিপু। কুয়াশা ফোন হাতে নিয়ে উঠে বসে কল রিসিভ করতে উপাস থেকে তিন্নি চিৎকার করে বলে, লজ্জা করলো না তোর এসব করতে? নিজের আপুর সাথে এমন বিশ্বাসঘাতকতা কিভাবে করলি তুই? কুয়াশা কিছু বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করে, কি বলছো তুমি এসব আপু? একদম না বোঝার ভান করবি না কুয়াশা। বিয়ের দিনই তোকে আমি বলেছিলাম তুরাবের কাছে না যেতে, অথচ তোরা এতটা কাছাকাছি চলে গেলি যে। থাক আপু, তোমাকে আর কিছু বলতে হবে না। বুঝেছি আমি তুমি আসলে কি বলতে চাও, কিন্তু তোমার কথা কেন রাখবো আমি? নিজে তো ঠিকই প্রাক্তনকে বলে প্রাক্তনের বন্ধুর সাথে সংসার করছ। শুনলাম তুমি নাকি আবার মাও হতে যাচ্ছ। এত কিছুর পরেও প্রাক্তনের দিকে চোখ দিতে কি লজ্জা করে না তোমার? তাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ব্যবহার করলে তুমি। কেন বলো তো? আমি তোমার আপন নই বলে, বোন নই বলে এত বড় চক্রান্ত করলে? আর তোমার যদি নিজের প্রাক্তনের উপর এত রাগ, তাহলে আমাকে আগেই সব বলে দিতে পারতে। বিয়ের আগে এসব বললে আমি তুরবকে বিয়েই করতাম না। এজন্যই তো বলিনি তোর তো সবার সামনে ভালো সাজতে হবে, একদম নিষ্পাপ মেয়ে সেজে ঘুরে বেড়াস। আমি যদি আগেই সব বলে দিতাম তাহলে তুই তুরবকে বিয়ে করতি না, আর আমার পরিকল্পনা বেচতে যেত। বাবা আপু, কতটা স্বার্থপর তুমি, এটা ভাবতেই তো আমার লজ্জা করছে। আর কি বললে, আমি নিষ্পাপ হয়ে ঘুরে বেড়াই? সত্যি বলতে আমার নিষ্পাপ সাজতে হয় না। আমি এমনিতেই কারো ক্ষতি করতেও চাই না, কিংবা নিজের চরিত্রকে নিলামেও তুলি না তোমার মতো। তাই আমি বরাবরই এমন, নাটক করে ভালো সাজার প্রয়োজন হয় না আমার। মুখ সামলে কথা বল কুয়াশা, তোর মতো বোনের প্রাক্তনের সাথে ঘনিষ্ঠ হইনি আমি। বিয়ে করা বরের সাথে ঘনিষ্ঠ হয়েছি আপু। তোমার মতো একসাথে দুইজনের সাথে সম্পর্ক চালাইনি আমি। আগে নিজেকে দেখ, তারপর আমাকে এসব বলতে আসবি। যার নিজের চরিত্র ঠিক নেই সে আমাকে এসব বলার অধিকার রাখে না। কুয়াশা, চিৎকার করে কোনো লাভ নেই। সত্যি মেনে নিতে কবে শিখবে? তোমার জন্য আমার জীবনে অশান্তি নেমে এসেছে। তোমার কথা শুনে তুরবকে বিয়ে না করলে আজ আমি খুব সুখে থাকতে পারতাম। আমার সাথে যা করেছ, তারপর তোমার সাথে কথা বলার ইচ্ছে বা রুচি কোনোটাই আমার নেই। তুমি আমার সুখ সহ্য করতে না পারলেও আমি বরাবরই চাই তুমি ভালো থেকো, অনেক সুখী হও নিজের বিবাহিত জীবনে। আর কখনোই আমাদের কথা না হলেই ভালো হবে। কথাগুলো বলে ফোন রেখে দিয়ে কুয়াশা মলির কাঁধে মাথা রাখে। খারাপ সময়গুলোতে মায়ের পাশাপাশি এই মেয়েটা ছায়ার মতো তার সাথে থাকে। জানিস মলি, আমি তিন্নি আপুকে নিজের বোনের চোখে দেখতাম। কখনোই ওর খারাপ চাইনি। ওর যে কোনো বিপদে নিজের সমস্যা হলেও ওর পাশে থেকেছি। আর সেই বোন আমার সাথে কি করলো? তুরব একা আমাকে কষ্ট দিলে আমি মেনে নিতাম। এত বেশি কষ্ট হতো না যতটা এখন হচ্ছে। আপন মানুষের থেকে আঘাত পাওয়া হয়তো এমনই হয়, যে আঘাত একজনকে ভেঙে দেয়। মলি কিছু বলে না। এই অবস্থায় প্রিয় বান্ধবীকে সান্ত্বনা করার উপায় ওর জানা নেই। তবুও কিছু একটা ভেবে কুয়াশাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই তুরা ভাইয়ের সাথে সম্পর্ক রাখবি নাকি রাখবি না? কুয়াশা শান্ত কণ্ঠে জবাব দেয়, এত জঘন্য একজনের সাথে একই ছাদের নিচে থাকা কি সম্ভব? এজন্যই প্রশ্নটা করলাম। তুই এখন কি করতে চাচ্ছিস? তুরা ভাইয়াকে ডিভোর্স দিবি? মলির কথায় কুয়াশা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে, যেন মলি খুব মজার কিছু বলেছে। কি হলো, হাসছিস কেন তুই? এমন কঠিন পরিস্থিতিতেও কি তোর হাসি পাচ্ছে? হাসির মতো কথা বললে হাসবো না? আমি কোন দুঃখে ওকে ডিভোর্স দিতে যাব? আমি তো তুরবকে ডিভোর্স দিব না। তুই ওর সাথে থাকবি না, তাহলে এই সম্পর্ক রেখে কি করবি? ওকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিব? আমি গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাব আর সে মুক্ত পাখির ন্যায় আকাশে উড়বে? আমি তো এটা কখনোই হতে দিব না মলি, কখনোই না। কুয়াশা, কোথায় তুমি? রাত বাজে 11টা, আর তুমি বাসায় নেই। তোমাকে কম করে হলেও 30 বার কল দিয়েছি, কাল পর্যন্ত রিসিভ করলে না। আমাকে না বলে কোথায় গিয়েছো তুমি? অভিনয়ের আর কোনো প্রয়োজন নেই মিস্টার তুরাব তৌহিদ, আমি সব কিছু জেনে গেছি। মানে, কিসের অভিনয়? আর তুমি কি জেনে গিয়েছ? আহ, এত অভিনয় করে ক্লান্ত হয়ে যান না আপনি? আর কত অভিনয় করবেন? আমি কি খেলনা বস্তু? অনেক তো খেললেন আমার জীবন নিয়ে, এবার এসব বন্ধ করুন। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রায় ঘণ্টাখানেক বিছানায় গড়াগড়ি করার পর চোখটা একটু লেগে এসেছিল কুয়াশার। এমন সময় বিছানা কেঁপে উঠলে সে খেয়াল করে তার ফোনে কল এসেছে। ফোন হাতে নিতেই মেজাজ বিগড়ে যায় কুয়াশার। একে তো মেজাজ আগে থেকেই বিগড়ে আছে, তার উপর তুরবের এখনও কিছু না বোঝার ভান করা খেপিয়ে তুলেছে কুয়াশাকে। এই কি সমস্যা আপনার? আমার সামনে নাটক কম করবেন, বুঝতে পেরেছেন? আপনি যে তিন্নি আপুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ব্যবহার করেছেন সেটা আমি জেনে গেছি।
তোমাকে এসব তিন্নি বলেছে? আরে ওই মেয়ে আমাদের ভালো চায় না, তাই তো এসব বলেছে তোমাকে। সব মিথ্যে কথা। আমাকে একটু বিশ্বাস করো কুয়াশা। বিশ্বাস? সেটা আবার আপনাকে? আমি বিকেলে ছাদে উঠে নিজের কানে আপনার সব কথা শুনেছি। তাই এখন অবুঝ শিশু হওয়ার ভান করবেন না। আপনার ওই কুবুদ্ধি দিয়ে ভরা মস্তিষ্ক এখন যত ইচ্ছে বানোয়াট গল্প তৈরি করুক, কিন্তু আমাকে সেসব গল্প বিশ্বাস করাতে আর আপনি পারবেন না। কুয়াশা, আমার কথা তো শুনবে তুমি? কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? আর ওসব তিন্নিকে কষ্ট দেওয়ার জন্য আমি বলেছি, মন থেকে একটা কথাও বলিনি। ভাই রে ভাই, আপনি কি দিয়ে তৈরি বলুন তো? লজ্জা বলতে কি কিছু নেই আপনার মধ্যে? মিথ্যে বলতে বলতে মিথ্যের পাহাড় বানিয়ে ফেলেছেন। এবার থামুন না দয়া করে, নয়তো এর জন্য উপরওয়ালাও কখনো আপনাকে মাফ করবে না। তুমি আমাকে ভুল বুঝে দূরে সরে যাচ্ছ। এমন করো না কুয়াশা। আহারে বেচারা, খুব কষ্ট হচ্ছে না? নিজের পরিকল্পনা সফলের জন্য এত দূর পর্যন্ত এসে শেষমেশ হেরে গেলেন। আমি আপনার ব্যথাটা বুঝতে পারছি। আপনার জন্য সমবেদনা জানিয়ে কল রাখছি। ভবিষ্যতে আমাকে কল দিয়ে এমন নাটক আর করবেন না আশা করি। কথাগুলো বলেই ফোনটা রেখে দেয় কুয়াশা। তারপর বিরক্ত হয়ে নিজেকে নিজেই বলে, এমন অসভ্য মানুষ আমি জীবনে দ্বিতীয় আর কাউকে দেখিনি। তুই আমার সাথে ভালোবাসার নাটক করলি, রীতিমতো ঠকিয়ে বিয়ে করলি আমাকে। ভুলভাল বুঝিয়ে 8 মাস তোর সংসার করালি। আজকে আবার তোর সব সত্যি জেনে গেলাম। এরপরেও তোকে কোনো কিছু বলিনি। এজন্য তোর আমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকা উচিত। সেটা না করে তুই এখনো অনায়াসে মিথ্যে বলে যাচ্ছিস। নির্লজ্জ ছেলে কোথাকার। কী রে, কী বিড়বিড় করছিস এমন? মলি খাবারের থালা হাতে কুয়াশার সামনে এসে জিজ্ঞেস করলো কথাটা। কুয়াশা প্রশ্নের জবাবে ছোট করে উত্তর দিল, ওই বিশ্বাসঘাতক আমাকে কল দিয়ে এখনো মিথ্যে বলেই গেল। মানে তুই শুধু একটাবার ভাব, একটা ছেলে ঠিক কী রকম নির্লজ্জ হলেই এমনটা করতে পারে। আচ্ছা হয়েছে, এখন আর এত রাগ করতে হবে না। আগে খেয়ে নে তুই। আমি আজ তোর সাথেই থাকবো। সারা রাত ধরে তোর কথা শুনবো, ঠিক আছে? আপাতত লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। আরে এত অনুরোধ করছিস কেন? তোর কি মনে হয় যে আমি শোকে পাথর হয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিব? ছোট থেকে দেখেছিস আমাকে? কখনো অন্যের উপর রাগ করে নিজেকে কষ্ট দিয়েছি কি আমি? একবার দিয়েছিলি, ওটা আবেগ নিয়ন্ত্রণ করিনি, করতে পারিনি, তাই আর কি। আচ্ছা বাদ দে। আজকে আন্টি আমাদের জন্য খিচুড়ি আর কালাবোনা রান্না করেছে, তোর পছন্দের খাবার। চল একসাথে খাই। তুই বস এখানে, আমি হাত ধুয়ে আসি। কুয়াশা হাত ধুয়ে এসে মলির পাশে বসে খাওয়া শুরু করলো। দুজনেই সম্পূর্ণ খাবার শেষ করে এঁটো থালা রান্না করে রেখে হাত ধুয়ে পানি খেয়ে ঘরে চলে আসে। কুয়াশা বিরক্ত হয়ে মলিকে বলল, আমার না খুব বিরক্ত লাগছে। আজ বিকেলের ঘটনাগুলো মনে পড়লে শরীর জ্বলে যাচ্ছে একদম। মানুষ এত নিখুঁত অভিনয় কি করে করে? মানুষের চেয়ে নিখুঁত অভিনয় বিশ্বে আর কোনো প্রাণী করতে পারে নাকি? একজন মানুষকে বিশ্বাস করতে এখন 10 বার ভাবতে হবে, বুঝলি? কমই বললি তুই, অন্তত 50 বার ভাবা উচিত। আমি অবাক হচ্ছি এটা ভেবে যে তুরব যখন আমার কাছে এসে আমাকে স্পর্শ করত, তখন এত সুন্দর করে অভিনয় করত যেন মনে হতো ও সত্যি সত্যি আমাকে ভালোবেসে আমার কাছে এসেছে। এমন অনুভূতিগুলো কিভাবে মিথ্যে হয়? এই, তুই কি ওকে মন থেকে ভালোবেসে ফেলেছিস? মিথ্যে বলে লাভ নেই। 8 মাস একসাথে থাকার পর একটু হলেও ভালোবেসে ফেলেছি, এটা ব্যাপার না। আমি বিশ্বাসঘাতককে মনে জায়গা দেই না। এর প্রমাণ অনেক আগেই তুই পেয়েছিস। কয়েকদিন কষ্ট হবে ঠিকই, কারণ আমিও তো মানুষ। সব রকম অনুভূতি আমার মধ্যেও রয়েছে। কিন্তু হ্যাঁ, আমি অতি আবেগী নই, পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারি। সুতরাং মিস্টার তুরাব তৌহিদের কপালে শনি নাচে এটুকু গ্যারান্টি দিতেই পারি। কুয়াশার এমন কথা শুনে মলি কিছুটা অবাক হয়ে যায়। এই মেয়েটা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, এটা সত্যি। কিন্তু এমন কঠিন পরিস্থিতিতেও অস্বাভাবিক থাকাটা অস্বাভাবিকই বটে। আচ্ছা কলি, তুই কি করতে চাচ্ছিস তুরাব ভাইয়ের সাথে? 1 বছর আগের কথা মনে কর। তখন যা করেছিলাম এখনও সেটা করব। আমি বদলাইনি মলি, ঠিক আগের মতোই রয়েছি। আগেও অন্যায়ের প্রতিবাদ করতাম, এই মুহূর্তেও সেটা করব। যা করবি একটু ভেবে করিস, পরে যেন নিজেকে কাঁদতে না হয়। আচ্ছা তুই এখন একটু মাকে ডেকে নিয়ে আয় তো। কেন? মা আসুক, তারপরে বলছি। আচ্ছা। মলি মিসেস নাহারকে ডেকে আনার পর কুয়াশা বিছানায় বসে বলল, আমি ভাবছি কাজ করা শুরু করব। মানে? মানে আমি তো ল নিয়ে আমার পড়াশোনা শেষ করেছি, কিন্তু এরপরেই আমার বিয়ে হয়ে যায় গত বছর। এরপর আর এগোনো হয়নি। এখন আমি নতুন করে সব শুরু করতে চাই। তুই এসব করে ভালো থাকলে অবশ্যই করবি। মলির কথার প্রতিউত্তরে কুয়াশা বলে, কিন্তু আমি এই শহরে থেকে কিছু করতে চাই না। আমি অন্য কোথাও যেতে চাই। কোথায় যাবে? মা এখনই এসব নিয়ে ভাবিনি, আগে তোমার অনুমতি আমি চাই।
অনুমতি দিব আমি, তুমি যেটাতে ভালো থাকবে তাতেই আমি খুশি। কিন্তু তুরাবের কি হবে? তুমি তো ওর সাথে আর সংসার করবে না, তাহলে কি ডিভোর্স দিয়ে দিবে? আমি ওকে ডিভোর্স দিব না, ওর জীবন থেকেই ওকে শাস্তি দিতে চাই আমি। তোমার জীবন কেবল শুরু, এসব করে নিজের জীবন নষ্ট করো না। মা হয়ে এটুকু তো আমি চাইতেই পারি। আমার জীবন এত সস্তা নাকি যে কিছু মুখোশধারীর জন্য নষ্ট হয়ে যাবে? আমাকে নিয়ে চিন্তা করো না তোমরা, আমি ঠিকই ভালো থাকবো। আর যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের ভালো থাকা নষ্ট করার জন্য আমি প্রস্তুত। যা করবে আমাকে জানিয়ে করো, কেমন? আমার একটা মাত্র মেয়ে তুমি, রাগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। মা, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। বাকি কথা কাল সকালে হবে। এখন তোমরা দুজনেই ঘুমাও, আমি আসি। শুভরাত্রি মা, শুভরাত্রি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মিসেস নাহার চলে যান নিজের ঘরে। কুয়াশা ঘরে দরজা বন্ধ করে এসে মলিকে নিয়ে শুয়ে পড়েছে। ঘুম আসছে না তার, সে আপন মনেই কিছু ভেবে চলছে। আমার এতদিনের সমস্ত পরিকল্পনা বেঁচতে গেল, এত দূর এসেও হেরে গেলাম আমি। কুয়াশাকে নিজের হাতের মুঠোয় আনার সুযোগ হাতছাড়া হয়ে গেল। এখন এই সম্পর্ক থেকে কি করব আমি? বন্ধুদের সাথে আড্ডায় বসে কথাগুলো বলছে তুরাব। তুরাবের এক বন্ধু মেহেদি কিছু একটা ভেবে বলল, শুন তুরাব, কুয়াশা সব জেনে গিয়েছে তো কি হয়েছে? আইনগতভাবে সে এখনও তোর স্ত্রী, তাই ওকে তোর কাছে ফিরতেই হবে। মেহেদির কথার প্রতি উত্তরে মিরাজ হেসে বলল, কুয়াশা আইনের ছাত্রী, গত বছর এলএলবি সম্পন্ন করেছে, হয়তো সামনে আইনজীবী হবে। সেই মেয়েকে আইন শেখানোর দরকার হবে না নিশ্চয়ই? তুরব সবার কথা শুনে বিরক্ত হয়ে বলে, ওই মেয়ের সাথে সংসার করার নাটক আর করার প্রয়োজন নেই আমার। সুতরাং ওকে ডিভোর্স দিয়ে আমি অন্য কাউকে বিয়ে করব। কুয়াশার প্রতি তো আমার সত্যিকারের কোনো অনুভূতি নেই। এই সম্পর্ক রেখে কোনো লাভ আছে? আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারবো না আমি। তাহলে তুই ওকে কল দিয়ে ডিভোর্সের কথা বল। সিএমের কথায় মিরাজ অবাক হয়ে বলে, এমন বউ আমি পেলে কখনোই ডিভোর্স দেওয়ার কথা বলা তো দূরে থাক, মুখেও আনতাম না। তুরাব ভাই, তুই খুব বউকা একটা মানুষ, নয়তো এমন বউকে কেউ ছাড়তে চায় নাকি? আরও একবার ভেবে দেখ, এতদিন তো ভালোবাসার নাটক করলি, এবার না হয় সত্যি সত্যি ভালোবেসে কাছে আয়, দুজন সব মিটমাট করে নে ভাই। এই তুই চুপ কর তো, ওর মতো অনেক মেয়ে পেয়ে যাব আমি। মেয়ে নিয়ে ভাবছি না আমি, ওর থেকে আপাতত মুক্তি লাগবে আমার। যা করবি ভেবে করিস। মেহেদি তুরাবকে কথাটা বলার পর তুরাব সবাইকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা এখন আমি আসি, তোরা আড্ডা দে। সিএম তুরাবকে আটকিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস তুই? বাসায় যাচ্ছি, কুয়াশার সাথে কথা বলতে হবে আমার। এটুকু বলে চলে যায় তুরাব। বাকি বন্ধুরা আবারও আড্ডায় মেতে ওঠে। বাসায় গিয়ে তুরাব কোনো রকমে ফ্রেশ হয়ে কুয়াশাকে কল দেয়। কুয়াশা কল রিসিভ করতেই তুরাব বলে, তোমার সাথে প্রেমালাপ করার জন্য কল দেইনি। তুমি যখন সব কিছু জেনেই গেছো, তখন আমাদের আর এই সম্পর্কে থাকার কোনো মানে হয় না। আমি ডিভোর্স চাই, এতে তুমিও মুক্ত হবে আর আমিও। কিন্তু আমি তো মুক্ত হতে চাই না তুরাব। মানে মানে আমি আপনাকে ডিভোর্স দিব না। কিন্তু কেন? এই সম্পর্ক টিকিয়ে লেখে লাভ কি? তুমি তো আমার সাথে সংসার করবে না, আর আমারও তোমার সাথে সংসার করার কোনো ইচ্ছে নেই। এমনিতেও আমার ইচ্ছে তো পূরণ হয়েই গেছে। তিন্নিকে কিছুটা হলেও কষ্ট দিতে পেরেছি, আর কিছু লাগবে না আমার। আমার যে লাগবে। তুরাব আবার কিছুটা রেগেই প্রশ্ন করে, এই মেয়ে, কি চাও তুমি? আপনার জীবনে থাকতে চাই। ভাববেন না যে ফিরে যেতে চাইছি আমি। আপনার মতো জঘন্য মানুষের সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনার কাছে থাকবো না, তবে আমাদের সম্পর্ক থাকবে। তুমি ডিভোর্স দিয়ে দাও আমাকে। আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারবো না আমি। আমার জীবন নষ্ট করার সময় কি এই কথা মনে ছিল না? আপনার জীবনটাই জীবন, আর আমার জীবন পেল না। হ্যাঁ, 1 বছরও হয়নি আমাদের বিয়ে হয়েছে। এই বিয়ে ভেঙে গেলে কি এমন হবে? সবচেয়ে বড় কথা হলো আমরা কেউই একসাথে থাকতে চাই না। তাহলে আমাদের আলাদা হয়ে যাওয়া উত্তম নয় কি? আমি এই বিয়ে ভেঙে ফেলতে চাই না। এই সম্পর্ক আমি যতদিন চাইবো ততদিন পর্যন্ত থাকবে। আমার কথা বুঝতে পেরেছেন আপনি? দেখো, তুমি আমাকে সহজে ডিভোর্স না দিলে আমি কিন্তু কোর্ট পর্যন্ত চলে যাব। আপনি আমাকে কোর্টের ভয় দেখাচ্ছেন? হাস্যকর না? আচ্ছা শুনুন, আপনি চাইলে কোর্টে যেতেই পারেন, ডিভোর্সের আবেদনও করতে পারেন। আমি ডিভোর্স দিয়ে দিব, সেটাও কথা দিচ্ছি। তবে এসবের জন্য আপনাকে গড়াদের পিছনে দীর্ঘ সময় কাটাতে হবে। এতে আপনি রাজি তো? কুয়াশার কথা কিছু বুঝতে না পেরে তোরা প্রশ্ন করে, মানে? আপনি কোর্টে গেলে আমিও তো যেতে পারি। আইন সম্পর্কে আপনার থেকে কিছুটা হলেও আমি ভালো জানি। আপনি যে আমাকে ঠকিয়েছেন তার জন্য প্রতারণার কেস করতে পারি, পরকীয়ার জন্য এবং আমার উপর মানসিক নির্যাতনের জন্য কেস করতে পারি। এসবের ফলে আপনাকে যেতে হবে গড়াদের পেছনে।
তারপর আমার আপনাকে ডিভোর্স দিতে আর কোনো আপত্তি থাকবে না। এখন আপনিই ভেবে দেখুন, ডিভোর্স নেওয়ার জন্য গরাদের পেছনে যাবেন, নাকি এই সম্পর্ক নষ্ট না করে স্বাধীনভাবে ঘুরে বেড়াবেন। কুয়াশার কথায় তুরাবের রাগে সম্পূর্ণ শরীর কাঁপছে। কখনো কোনো মেয়ে তাকে এত কথা শোনায়নি, আর আজ এই মেয়ে কিনা তাকে সোজা গরাদের পিছনে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। তুরাব রাগে চিৎকার করে ওঠে, তোমাকে তো আমি দেখে নিব কুয়াশা, তোমার জীবন নরক করে তুলবো আমি। এইসবের কি কিছু বাকি রেখেছেন আর? এতদিন আপনি আমার জীবন নিয়ে খেলেছেন, এখন আমারও সময় এসেছে আপনার জীবন তছনছ করার। আগে গুড়ি ছিলাম আমি, লাটাই ছিল আপনার হাতে, এখন থেকে গুড়ি আপনি, সেই গুড়ির লাটাই এখন কার হাতে বলুন তো? আমার হাতে। ভবিষ্যতে আপনার সাথে ঠিক কী কী হবে সেটা এখনও কল্পনাও করতে পারছেন না আপনি। তবে প্রস্তুত হন, মানসিক অশান্তিতে পাগল হওয়ার জন্য প্রস্তুতি নিন এখন থেকেই। কথাগুলো বলে কুয়াশা মুচকি হাসে, তার চোখে মুখে এক আলাদা ধরনের উজ্জ্বলতা ফুটে উঠেছে। যে মেয়েটার জীবনে 2 দিন আগেও ভয়াবহ একটা ঘটনা ঘটে গিয়েছে, সে মেয়েটা এখন স্বাভাবিক। কি চলছে তার তুখুর বুদ্ধিমত্তা সম্পন্ন মস্তিষ্কে তা কেবল সেই জানে। মলি ঘরে ঢুকে কুয়াশাকে হাসতে দেখে ধাক্কা দিয়ে বলল, এমন করে হাসছিস কেন? ও কিছু না। মা কোথায় রে? টিভিতে নাটক দেখছে আন্টি। আমার সাথে আয়। কুয়াশা মলিকে নিয়ে মায়ের পাশে বসে বলে, মা, আমি বার কাউন্সিলর সনদ নেওয়ার জন্য ঢাকায় যেতে চাই। তুমি কি এখন থেকে প্র্যাকটিস শুরু করতে চাও? হ্যাঁ মা, কিছুদিন আগেই তো আমার এলএলবি সম্পন্ন হলো, এখন প্র্যাকটিস না করলে সমস্যা হবে। তাছাড়া বাসায় বসে থাকার চেয়ে কাজে মনোযোগ দেওয়াই ভালো। ঠিক আছে, কবে যেতে চাচ্ছ? আমি যার আয়ত্তে থেকে কাজ করব তার সাথে কথা বলে নিয়েছি আমি। আগামীকালই আমি রওনা দিতে চাই। আমার থাকার কোনো অসুবিধা হবে না, সব কিছু ঠিকঠাক করে নিয়েছি আমি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যেখানে ছিলাম সেখানেই আবার উঠব। একা একা সব সামলাতে পারবে তো? মা, আমি তোমারই তো মেয়ে, আমি না পারলে আর কে পারবে বলো? তুমি আমার অনেক আদরের মেয়ে, তোমার কিছু হলে আমার সব কিছু অন্ধকার হয়ে যায়, চিন্তা হয় আমার তোমাকে নিয়ে। মলি এতক্ষণ নীরব দর্শকের মতো মা মেয়ের কথা শুনছিল। অবশেষে নিজের মুখ খুলল সে। আন্টি, আমি আর 6 মাসের মধ্যেই হয়তো ঢাকায় চলে যাব। এই 6 মাস কুলি একা থাকুক, এরপর আমরা দুজন একসাথে থাকলে চিন্তা করতে হবে না। ঢাকায় আমাদের বেশ কয়েকজন পুরনো বন্ধুবান্ধবও রয়েছে। আচ্ছা কুয়াশা, শোনো, আমি তোমার বাবার সাথে তোমার বিষয়ে কথা বলেছি। তোমার বাবা, ভাই, ফুফি সবার মতামত হলো তুমি ওর ছেলেকে ডিভোর্স দিয়ে নতুন করে সবটা শুরু করো। এসব নিয়ে এখন আর কথা বলতে আমি চাচ্ছি না, ভবিষ্যতে এই বিষয়ে ভেবে দেখব। আপাতত ডিভোর্স নিয়ে কোনো কিছু ভাবতে চাচ্ছি না আমি। কুয়াশা, তোর বরকে আজ অন্য একটা মেয়ের সাথে দেখলাম, দেখে মনে হচ্ছিল ওরা যেন স্বামী স্ত্রী। নিজের বরকে একটু আগলে রাখতে পারিস না? ট্রেনে বসে থাকতে থাকতে কুয়াশার চোখ কিছুটা লেগে এসেছিল। এমন সময় তার ফোনে কল আসে মাইশার। মাইশা কুয়াশার কলেজ জীবনের বান্ধবী। প্রথমত কাঁচা ঘুম ভেঙে গিয়েছে কুয়াশার। তার উপর মাইশার মুখের এমন কথা শুনে কুয়াশার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। মাইশা, তোর কি আর কোনো কাজ নেই বোন? মানে মানে আমার বর কার সাথে ঘুরছে না ঘুরছে এসব দেখছিস ভালো কথা, সেটা আবার আমাকে বলার কি আছে? ও মা, তোর বর এসব করে বেড়াচ্ছে আর আমি তোর বান্ধবী হয়ে তোকে জানাবো না? না রে বান্ধবী, জানাতে হবে না। কেন? কারণ ওর যা ইচ্ছে করুক, আমার হাত তাতে কিছু যায় আসে না। আমরা এখন আলাদা থাকি। তুরাব ভাইয়ের এই চরিত্রের জন্যই কি তোরা আলাদা হয়ে গিয়েছিস? কেন আলাদা হয়েছিস সেটা না হয় অজানাই থাকুক। ডিভোর্স হয়ে গিয়েছে নাকি তোদের? না, আমাদের ডিভোর্স হয়নি। এমন সম্পর্কে থেকে কি করবি? বের হয়ে আয়। ডিভোর্স কি এতই সহজ? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, এই সমাজে ডিভোর্সে মেয়েদের ভালো চোখে দেখা হয় কি? জানি তুই এখন বলবি যে একজন আইনের ছাত্রী হয়ে এমন কথা আমাকে মানায় না। কি করব বল? সমাজের সবার কথা মানি বা না মানি, কিছু কিছু কথা একদম বুকে এসে লাগে। আজ আমি তুরবকে ডিভোর্স দিব, আগামীকাল থেকে আমার নামের পাশে ডিভোর্সে তকমা লাগবে। দোষ আমার না হলেও দোষী আমাকেই বানাবে সবাই। এমনিতেই অনেকের অনেক কিছু সহ্য করেছি, আমি আর পারবো না। আমাকে দেখিয়ে সবাই বলবে আমি একজন ডিভোর্সি। 1 বছরও স্বামীর সংসার করতে পারিনি, স্বামীকে আটকে রাখতে পারিনি। অক্ষমতা আমার এবং শুধুমাত্র আমারই। ছেলেদের দোষ দেখে কয়জন বলতো? কুয়াশার কথাগুলো শুনে মাইশা চুপ হয়ে যায়। কুয়াশা আবারও বলে, জানিস, আমিও না স্বামীর সংসার করতে চেয়েছিলাম। মজার বিষয় হলো বিয়ের পর 8 মাস খুব সুখেই সংসারও করেছি, কিন্তু যেখানে ভালোবাসা নেই সেখানে থাকা অসম্ভব। 8 মাস পর বুঝলাম
আমি যেটাকে ভালোবাসা ভেবেছি সেটা আসলে মিথ্যে অভিনয়। হ্যাঁ, আমরা আলাদা হয়েছি। সে আমাকে ডিভোর্সও দিতে চেয়েছে, কিন্তু আমি ডিভোর্স চাই না এখন। ডিভোর্স আমি তখনই দিব যখন বুঝতে পারবো আমার গায়ে আর মিথ্যে অপবাদ লাগবে না। অতিরিক্ত কঠোর অথবা সমাজের চোখে নিজের অবস্থান দৃঢ় করে তবেই আমি তোরাবকে ডিভোর্স দিব। তার আগে নয়। অতিরিক্ত কঠোর এজন্য হতে হবে যেন সমাজের মানুষের বিষাক্ত তীরের মতো কথাগুলো হজম করার সহ্য ক্ষমতা তৈরি হয় আমার মধ্যে। কথার আঘাতের চেয়ে তীব্র এই ত্রিভুবনে আর কোনো কিছুই হতে পারে না। তা হজম করার শক্তি এখনো হয়নি আমার। তোর অবস্থা আমি বুঝতে পেরেছি। কিছু মনে করিস না কুয়াশা। আমি হয়তো তোর ক্ষতটা বাড়িয়ে দিলাম। এটা তো কেবল শুরু। তুই আজ কল দিলি, কাল আরও 10 জন কল দিয়ে হরেক রকম কথা বলবে। আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। আমার সমস্যা নেই। আচ্ছা, ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি মনে হয়। তুই কোথায়? আমি ঢাকায় যাচ্ছি। কেন? পরিপূর্ণ উকিল হওয়ার জন্য। বাহ, এটা তো দারুণ খবর। শুভকামনা রইল তোর জন্য। সাবধানে থাকিস দোস্ত, আর মাঝে মধ্যে একটু কথা বলিস। তোকে তো অনলাইনে খুব বেশি পাওয়া যায় না। সমস্যা নেই, আমি তোর সাথে যোগাযোগ করব। আচ্ছা, এখন রাখি আমি। পরে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকিস মাইশা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কথা শেষ করে ফোনটা ব্যাগে ঢুকিয়ে কুয়াশা আনমনে ভাবে, আমাদের সমাজ তৈরি হয়েছে আমাদের মানুষদের নিয়েই। অথচ সেই সমাজ ছেলেদের দোষ হলে বলে দুষ্টমি, আর মেয়েদের সামান্য দোষও কত বড় করে দেখা হয়। আজ আমাকে সবাই বলছে ডিভোর্স দিতে, অথচ এই মানুষগুলোই পরবর্তীতে আমাকে ডিভোর্সি বলে হাসাহাসি করবে। 2 দিন পর যদি আমি দ্বিতীয় বিয়ে করি, তাহলে আমাকে বলবে আমি আরেক জায়গায় সম্পর্ক করে বিয়ে ভেঙেছি। কি দরকার এত কথা শোনার? একজন মানুষের জীবনে বিয়ে সব হতে পারে না। একবার বিয়ে করে তো শখ মিটে গিয়েছে, আর কারোর সাথে জড়ানোর ইচ্ছে নেই। হাজার হলেও আমি বিবাহিত। বিয়ের তকমা যখন আমার গায়ে লেগেছে তখন আমার জীবন কিছুটা হলেও জটিল। এখন এটা মেনে নিতে হবে আমাকে। অনেকের কাছে বিয়ে খেলার অংশ হতে পারে, কিন্তু আমার কাছে বিয়ে মানে অনেক কিছু। পবিত্র সম্পর্ককে যারা কলুষিত করেছে তাদের শাস্তি পেতে হবে। অন্যায়ের কোনো ক্ষমা হয় না, অন্তত আমার কাছে তো একদমই না। দীর্ঘ কয়েক ঘন্টার ট্রেন ভ্রমণ শেষে কুয়াশা ঢাকায় পৌঁছায়। এই শহর তার খুবই চেনা। প্রায় 4.5 বছর সে এই শহরে থেকেছে। বন্ধুবান্ধবের সাথে হুটহাট ঘুরতে যাওয়া, ফুলের দোকানের সামনে গিয়ে কয়েকজন বান্ধবী মিলে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তোলা, শাড়ি পরে রাতের শহরে পায়ে চাপ ফেলা, সন্ধ্যায় চায়ের দোকানের সামনে চা পান করতে করতে গল্প করা, কিংবা গভীর রাতে কষ্ট ভোলানোর জন্য খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কখনো কান্না, কখনো হাসি, আবার কখনো বিষণ্ণ চাহনি নিয়ে আকাশের দিকে তাকিয়ে একা একা কথা বলা। সব কিছুর সাথেই কুয়াশায় পরিচিত হয়েছে এই শহরে আসার পরেই। সময়গুলো মনে করে লম্বা শ্বাস টেনে কফির কাপে চুমুক দেয় কুয়াশা। রাত এখন প্রায় 10টা। কুয়াশা একা বসে আছে ছাদে। মন খারাপের সময়গুলোতে ছাদে এসে কফির কাপে চুমুক দেওয়া আর আকাশের দিকে তাকিয়ে থাকা বহুর পুরনো স্বভাব তার। হঠাৎই ফোন বেজে উঠলে গোর কাটে কুয়াশার। ফোন হাতে নিতেই চমকে যায় সে। এই নাম্বার তার চেনা, ভীষণ চেনা। এতগুলো দিন পর এই নাম্বার থেকে কল আসাতে সে ভীষণ অবাক হয়েছে। কারণ এই নাম্বার থেকে আর কখনো কল আসবে এটা ভাবাও বারণ ছিল কুয়াশার। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে সে, কিন্তু কোনো কথা বলে না। দীর্ঘক্ষণ চুপ থাকার পর অপর পাশ থেকে কেউ একজন বলে, কেমন আছো কুহু? কুয়াশার পুরো নাম কুয়াশা তাসমিম কুহু। কুহুর নামে তাকে অল্প কয়েকজনই ডাকে। তার মধ্যে অন্যতম হলো রায়াত। কুয়াশা রায়াতের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে বসে, কেন কল দিয়েছেন আপনি আমাকে? কেন? আমার কি কল দেওয়া বারণ? অবশ্যই, কারণ আমি এখন বিবাহিত। আমি জানি। এমনটা কেন করলে তুমি আমার সাথে? আমি আপনার সাথে তো কিছুই করিনি, বরং আপনি আমার ভালো থাকা কেড়ে নিয়েছিলেন। নিয়েছিলাম? তার মানে এখন তুমি ভালোই আছো? তা বোনের প্রাক্তনকে বিয়ে নিয়ে খুব সুখী আছো মনে হয়। আপনি কি আমাকে খোসা দেওয়ার জন্য কল দিয়েছেন? না, আমি তোমাকে এটা জানানোর জন্য কল দিয়েছি যে আমি ভালো নেই কুহু। তোমাকে ছাড়া আমি একদমই ভালো নেই। নিজেই তো সম্পর্ক শেষ করেছেন, এখন ভালো নেই কেন? একটা ভুল আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। কী ভুল? তোমাকে ছেড়ে দেওয়া। তোমার মতো মেয়েকে ছেড়ে দেওয়া মানে নিজের সুখ বিসর্জন দেওয়া। 1 বছর হতে চললেও তোমার সাথে আমার যোগাযোগ নেই। তুমি যদি আমার উপর অভিমান করে বিয়েটা না করতে, তাহলে আজ আমরা সুখী দম্পতি হতে পারতাম। এসব বলে এখন আর লাভ নেই। যা হওয়ার সেটা তো হয়েই গেছে। পুরনো কথা মনে করার কি দরকার? একবার দেখা করবে? কেন? দয়া করে না করো না। তুমি তো আমার সব কথাই শুনেছ। শেষবারের মতো অনুরোধ করছি।
একবার শেষ দেখা করতে চাই তোমার সাথে। আমি বগুড়ায় নেই, ঢাকায় চলে এসেছি। আমিও ঢাকাতেই আছি। তুমি শুধু বলো দেখা করবে কিনা। হঠাৎ আপনার আগমন কেন, এটাই তো বুঝতে পারছি না। এই 11 মাসে অনেক কিছু ঘটে গিয়েছে আমার সাথে। সব কিছু তোমাকে বলে একটু হালকা হতে চাই আমি। ঠিক আছে, আগামীকাল সকাল 10টার দিকে দেখা করব আমরা রমনা চত্বরে। ধন্যবাদ, এখন কল রাখি। আর একটু সময় থাকা যায় না কলে? না, আর কিছু বলার সুযোগ পায় না রায়াত, তার আগেই কল কেটে দেয় কুয়াশা। সম্পর্কে থাকাকালীন কখনো এভাবে পাশাপাশি হাঁটার সুযোগ হয়নি, অথচ আজ রায়াদের কথায় কুয়াশায় কিছু বলে না, চুপ করে মাটির দিকে তাকিয়ে হাসছে সে। রায়াদ আবারও বলে, আমাদের সম্পর্কটা অন্যরকম ছিল। আমরা এমন এক সম্পর্কে ছিলাম যেখানে একে অপরের হাত কখনো ধরতে পারিনি। তোমাকে ছোঁয়া যে বারণ ছিল, আমার কথা ছিল বিয়ের পর সম্পূর্ণ নিজের করে তোমাকে পাবো, তার আগে কোনো স্পর্শ নয়। আমি তোমার কথা রেখেছি, তাতে কী লাভ হলো? তুমি কি আমার হলে কুহু? কুয়াশা এবার রায়ানের চোখে চোখ রাখে। মেয়েটা দু চোখ যেন তার ভিতরে জমে থাকা অনেক না বলা কথা বলে দিচ্ছে তার চাহনির মধ্যেই। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। সর্বপ্রথম নিজের অনুভূতি প্রকাশ করে ভালোবাসি কথাটা বলা থেকে শুরু করে বিয়ের প্রস্তাব দেওয়া সব কিছু আমিই করেছি, যেগুলো মূলত আপনার করার কথা ছিল। এরপরেও আপনার অভিযোগ একটাই, আমি আমাদের প্রায় 2 বছরের সম্পর্কের জন্য কিছুই করিনি। আমার জন্যই সম্পর্কও ভেঙেছে। আসলে সত্যি কি তাই? কুহু, বিশ্বাস করো, সেই সময় আমি রাগের মাথায় তোমাকে বিয়ে করে নিতে বলেছিলাম। মন থেকে একটা কথাও আমি বলিনি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এসব এখন আর আমি শুনতে চাই না। বিবাহিত মেয়েকে এসব বলতে লজ্জা করে না আপনার? আমি জানি তুমি ওই তুরাবের সাথে সুখে নেই। ফিরে এসো আমার কাছে। আমি আজও তোমাকে প্রথম দিনের মতো করেই চাই। মনে আছে আপনার, একদিন আপনি আমাকে বলেছিলেন যে কখনো যদি আমি নিজের ইচ্ছায় কারো সংস্পর্শে যাই, তখন আপনি আমাকে আর গ্রহণ করবেন না। আমি তুরাবের কাছে নিজের ইচ্ছাতেই গিয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে যা যা হয় আমাদের মধ্যে সবই হয়েছে। এরপরেও আমাকে গ্রহণ করবেন? তুমি নিজের ইচ্ছায় ওর কাছে গিয়েছ? হ্যাঁ, নিজ ইচ্ছাতেই গিয়েছি ওর কাছে। হাজার হলেও সে আমার স্বামী তো। তুমি এটা কি করে করতে পারলে? আপনি যেমন আমার সাথে সম্পর্কে থাকাকালীন সময় অন্য মেয়ের সাথে গভীরতার সাগরে ডুব দিয়েছিলেন, ঠিক সেভাবেই আমি কারো সাথে কখনো থাকিনি, কোনো মেয়েকে স্পর্শও করিনি। তা ঠিক, তবে কথা তো বেশ গভীরভাবেই বলেছেন। অনলাইনে সব হয়ে গেলে অফলাইনে আসার কি দরকার? তুমি আজও একই রকম আছো, একটুও বদলাওনি নিজেকে। কার জন্য বদলাবো? বেঈমান বিশ্বাসঘাতকের জন্য? আমারই ভুল হয়েছে তোমার কাছে এতদিন পর আবার ফিরে আসা। তো কেন এসেছেন? ভালোবাসি যে তাই। ভালোবাসা? কোনটা ভালোবাসা? দিনের পর দিন মিথ্যে বলে ঠকানো আপনার কাছে ভালোবাসা? নাকি রাতের পর রাত আমাকে কাঁদিয়ে নিচে হেসেছেন সেটা ভালোবাসা? রায়াত কোনো কিছু না বলে রেগে বড় বড় পা ফেলে সে স্থান থেকে চলে যায়। কুয়াশা তাকে আর আটকায় না, একদৃষ্টে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। এই ছেলেটা প্রতিবার এভাবে হুট করে এসে আবার হুট করেই চলে যায়। 2 বছরের সম্পর্কে প্রায় এমন প্রতিবারই হয়েছে। পুরনো কাজ বিদায় এখন অভ্যস্ত হয়েছে কুয়াশা। তার জীবনে 2 জন পুরুষ এসেছে। দুজনই তাকে মিথ্যে বলেছে, ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করেছে। চোখে চোখ রেখে মিথ্যে বলেও জোর গলায় বলেছে সে মিথ্যে বলেনি। ঠকবাজ, বেঈমান, বিশ্বাসঘাতক, এই শব্দগুলো রায়ান আর তুরাবের সাথে ভালোভাবেই যায়। কুয়াশার এখন মনে হয় ভালোবাসা, বিশ্বাস, ভরসা এই শব্দগুলো কুয়াশা নামক মেয়ের জীবনে বড্ড বেমানান। দৃঢ়পায়ে রমনা চত্বর থেকে বেরিয়ে আসে কুয়াশা। ব্যস্তময় শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। অন্যদিকে তাকানোর সময় কারণ নেই, নতুবা সবাই দেখতে পেত একটা মেয়ের চোখের কোণে লুকিয়ে থাকা পানি কিভাবে বারংবার উপসে পড়তে চাইছে। আর মেয়েটা অনেক কষ্টে সে পানি লুকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। না কুয়াশা, না, তুই কাঁদবি না। তোর চোখে পানি একদমই মানায় না। কাঁদলে তোকে সবাই দুর্বল ভাববে। সবাই তখন তোর কষ্ট দেখে মজা পাবে। কাটা গায়ে নুনের ছিটা দিয়ে তোর কষ্ট বহু গুণ বাড়িয়ে তুলবে। মানুষ তো এমনই, একজন কাঁদে তো অপরজন হাসে। এটাই তো প্রকৃতির নিয়ম। নিজেই নিজেকে বোঝাচ্ছে কুয়াশা। নিজের জন্য সে একাই যথেষ্ট, তার ভাষ্য মতে। পৃথিবীতে নিজের সেরা বন্ধু হিসাবে কেবল নিজেকেই পাওয়া যায়, কারণ জীবনের শ্রেষ্ঠ বন্ধু অন্য কোনো সত্তা হতে পারে না। নিজের পরিস্থিতি নিজেকেই বুঝে নিতে হয় এবং শেষ অনুযায়ী মোকাবেলা করতে হয়। আমি কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এটা কিছু মানুষ অনুভব করতে পারলেও পুরোপুরি বুঝে উঠতে পারবে না কখনোই। সম্পূর্ণ বোঝা একমাত্র নিজ সত্তার দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা নয়। তাই নিজের প্রকৃত বন্ধু নিজেকেই হতে হবে।
বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতে কুয়াশার এক রুমমেট আদ্রিতে এসে জিজ্ঞেস করলো, কুয়াশা, তোর প্র্যাকটিস শুরু কবে থেকে? আগামীকাল থেকে। ও আচ্ছা, এই শোন, ঘুরতে যাবি? না রে, আমার ভালো লাগছে না। আরে চল না, একটু আশেপাশে থেকে ঘুরে আসি। একটু আগে বাহির থেকে এলাম, এখন আর কোথাও যেতে ইচ্ছে করছে না। আদ্রিতা কুয়াশাকে টেনিয়ে তুলে বলল, আমি কোনো কথা শুনবো না, বেশি কিছু করতে হবে না, তোকে আমিই তৈরি করে দিচ্ছি। তারপর আদ্রিতা যত্ন সহকারে কুয়াশাকে তৈরি করে দিয়ে বিছানার উপর অনেকগুলো জামা রেখে বলল, কোনটা পরবি বল? আমার যেতেই তো ইচ্ছে করছে না, আর তুই জামা নিয়ে আসছিস? আরে তাড়াতাড়ি বল, বোরকা পরবো আমি। আচ্ছা তাহলে আমিও বোরকা পরি। দুজন ঝটপট তৈরি হয়ে গেল বাসার কাছের একটা রুপটপ রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আদ্রিতা ফোন হাতে নিয়ে কুয়াশাকে বলল, ছবি তুলবো, একটু সুন্দর করে হাসি দে বোন, এমন গম্ভীর হয়ে বসে আছিস কেন? আমার ভালো লাগছে না। তোর ভালো লাগার জন্য এত চেষ্টা করছি, আর তুই এখনো বলছিস ভালো লাগছে না? কি করলে তোর মন একটু ভালো হবে বলতো আমাকে, আমি সেটাই করব। আদ্রিতার এমন কথায় কুয়াশার চকিত দৃষ্টিতে তাকায় আদ্রিতার দিকে। এই মেয়েটার সাথে কুয়াশার খুব একটা বেশি দিনের পরিচয় নয়, হবে বছরখানেক ওর সাথে পরিচয়ের, তার মধ্যে মেয়েটা এত ভাবছে ওর জন্য। কুয়াশা ঢাকা থেকে চলে যাওয়ার সময় আদ্রিতার ভীষণ মন খারাপ হয়েছিল। প্রতিদিন ফোন করে কুয়াশার খবর নিত, মাঝে মাঝে যোগাযোগ বন্ধ থাকলেও আদ্রিতা নিজে থেকে একদিন কুয়াশাকে কল দিয়ে কথা বলে। তারপর থেকে আবারও নিয়মিত যোগাযোগ শুরু হয় তাদের মধ্যে। এইসব মনে করে কুয়াশার মুখে আপনা আপনি হাসি ফুটে ওঠে। এই সুযোগে আদ্রিতা কুয়াশার বেশ কয়েকটা ছবি তুলে নেয়। তারপর বলে, হাসলে তোকে ভারী মিষ্টি লাগে, আগে কত হাসি খুশি ছিলি তুই, এখন কি হয়েছে তোর? তুই তো জানিস আমার অবস্থা। জানি, কিন্তু তুই তো ভেঙে পড়ার মতো মেয়ে না কুয়াশা, তোকে শক্ত হতে হবে। যারা তোকে কষ্ট দিয়ে ভালো আছে তাদের জন্য তুই কেন কষ্ট পাবি? বরং নিজেকে এমনভাবে তৈরি কর যেন একদিন তারা সবাই তোকে দেখে আফসোস করে, তোকে হারানোর জন্য আফসোস করে। নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। অন্যের হাতে সেই দায়িত্ব ছেড়ে দিলে ভালো থাকাটাই হারিয়ে যায় কুয়াশা। ঠিকই বলেছিস তুই, আমার নিজেকে ভালোবাসতে হবে। আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি তাহলে অন্যরা আমাকে কিভাবে ভালোবাসবে? কথাটা বলে কুয়াশা নিজে থেকে হেসে আদ্রিতার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। হাসি না আসলেও হাসতে হবে, বেশি বেশি করে হাসতে হবে, যেন কান্নারা হাসির কাছে হেরে গিয়ে পালিয়ে যায় বহু দূরে। আপনি কি এখানে প্র্যাকটিস করতে এসেছেন? আচানক কোনো ছেলের কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকায় কুয়াশা। তার সামনে একটা ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। কুয়াশা মাথা নেড়ে বোঝায় হ্যাঁ। ছেলেটা আবারও বলে, আমিও রাজীব স্যারের কাছে প্র্যাকটিস করতে এসেছি। আমি কি আপনার কাছে জানতে চেয়েছি কিছু? কুয়াশার এমন কথায় ছেলেটা হেসে উত্তর দেয়, মেয়েরা তো জানতে চায় না, কিন্তু ছেলেরা জানতে চায়। মানে? মানে আপনার নাম কি? সেটা জেনে আপনি কি করবেন? হ্যাঁ, একসাথে কাজ করতে এসেছি আর নাম জানতে পারবো না? না, জানতে হবে না। আচ্ছা, আমার নাম সাফওয়ান। আমি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি। খুব ভালো করেছেন। এখন আমি কি করতে পারি? একা একা বসে থেকে খুব বিরক্ত লাগছিল, তাই ভাবলাম আপনার সাথে একটু পরিচিত হই। একটু পরিচিত হবেন মানে পুরোপুরি না, একটু? হ্যাঁ, আপাতত নামটুকু বললেই খুশি হব। কুয়াশা সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, কুয়াশা? কুয়াশা? কি সুন্দর নাম। আর কিছু বলার আগেই ঢাকার স্বনামধন্য একজন উকিল মিস্টার রাজীব হাসান নিজের ঘরে প্রবেশ করেন। কুয়াশা সাফওয়ান উঠে দাঁড়িয়ে তাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো তোমরা। তারপর তিনজনেই নিজেদের চেয়ারে বসে। রাজীব হাসান বলে, তোমরা আমার কাছে এসেছো কাজ শেখার জন্য? জি স্যার। আগামী 6 মাস তোমরা আমার সাথে থাকবে। এই 6 মাস নিজেদের সমস্ত মনোযোগ কাজে দিতে হবে। উকিল হওয়া যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় এ পেশা। সৎ পথে থেকে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নিজেদের আপ্রাণ চেষ্টা করতে হবে। কি পারবে তো? নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ। কুয়াশার সাথে সাথে সাফওয়ানও একই সুরে বলে, অবশ্যই পারবো স্যার। রাজীব হাসান তাদের দুজনকে সব কিছু বুঝিয়ে দিতে দিতে দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে যায়। অনেকক্ষণ যাবৎ কোনো কিছু না খাওয়ার ফলে কুয়াশার এখন প্রচুর খিদে লেগেছে। সে বাহিরে বের হয়ে এদিক সেদিক তাকিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায়। ফাঁকা জায়গায় পেয়ে সেখানে বসার একটু পরে সাফওয়ান এসে হাজির। কুয়াশা আপন মনে বিড়বিড় করে বলে, এ ছেলে আমার পিছনে এমন আঠার মতো কেন লেগে আছে? কি যে বিরক্ত লাগছে আমার। এমন গায়ে পড়া স্বভাবের ছেলে দেখলে ঠাস করে 2টা লাগিয়ে দিতে ইচ্ছে করে। নিজের মনে কথাটা বলেই আবার সাফওয়ানের উদ্দেশ্য করে বলে, আচ্ছা আপনার সমস্যা কি? আমার পিছন পিছন এখানে চলে এসেছেন কেন? আর কোনো জায়গা নেই নাকি? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো খাবার খেতে এসেছি এখানে। তো
আরও তো অনেক জায়গা ফাঁকা আছে, সেখানে গিয়ে বসুন। এখানে তো আর কোনো ফাঁকা জায়গা নেই, আপনি চারপাশে তাকিয়ে দেখুন। কুয়াশা এবার চারপাশে তাকিয়ে খেয়াল করে দেখে সত্যি বাকি জায়গাগুলো তো মানুষ আছে, একমাত্র কুয়াশার পাশের চেয়ারটাই ফাঁকা। কুয়াশা সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, বসুন। সাফওয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে চেয়ারে গিয়ে বসে। সে ভেবেছিল কুয়াশা তাকে বসতেই দিবে না। কিছুক্ষণ পর ওয়েটার মেনু কার্ড দিয়ে যায় তাদেরকে। সাফওয়ান জিজ্ঞেস করে, কি খাবেন? আমাকে মেনু কার্ড দিন, আমি দেখে দিচ্ছি। অগত্যায় সাফওয়ান কুয়াশার হাতে মেনু কার্ড দিয়ে দেয়। কুয়াশা নিজের জন্য একটা হোয়াইট সস পাস্তা এবং একটা সাব স্যান্ডউইচ অর্ডার করে। সাফওয়ান একটা প্লেটার অর্ডার করে। ওইটা যাওয়ার সময় বলে যায় খাবার আসতে 20 মিনিটের মতো সময় লাগবে। কুয়াশা চুপচাপই বসেছিল। এমন সময় তার ফোনে কল আসে। রায়াত কল দিয়েছে। কুয়াশা ফোন নিয়ে একপাশে এসে কল রিসিভ করে। বলুন, কেন কল দিয়েছেন? কুয়াশা, আমি কালকের ব্যবহারের জন্য দুঃখিত। আসলে ওই সময় আমার মাথা ঠিক ছিল না। না, আমি কিছু মনে করিনি। 2 বছর এসব সহ্য করতে করতে অভ্যস্ত তো এখন আমি। এবারের মতো মাফ করে দাও আমাকে। হ্যাঁ, আমি তো দয়ার সাগর নিয়ে বসে আছি। সবাই আমাকে কষ্ট দিবে, তারপর মাপ চাইবে, আর আমি আমার দয়ার সাগর থেকে কিছুটা দয়া তুলে তার হাতে দিয়ে বলবো, যাও, তোমাকে দয়া করে মাফ করে দিলাম। এভাবে কেন বলছো? তো আর কিভাবে বলবো? আচ্ছা শোনো, আমি দেখা করতে চাই তোমার সাথে। একদমই না, তোমার সাথে জরুরি কথা আছে। যা জরুরি কথা আছে সেটা ফোনেই বলুন, নয়তো বলতে হবে না। আমি তোমাকে বিয়ে করতে চাই কুয়াশা। এই, আপনার লজ্জা করে না? একজন বিবাহিত মেয়েকে এসব কথা বলছেন? তুমি তো তুরাবের কাছে ভালো নেই। কে বলেছে আপনাকে এই কথা? আমি আমার স্বামীর সাথে খুব ভালো আছি। আপনারও তো বিয়ের বয়স হলো, এবার নিজেও বিয়ে করুন আর বউ নিয়ে সুখে থাকুন। অন্যের বইয়ের দিকে নজর দিয়ে নিজের চরিত্র কেন খারাপ করছেন? তুমি ভেবে বলছো তো এসব? অবশ্যই ভেবে বলেছি। আমি আপনার মতো যখন যা মুখে আসে তখন সেটাই দুম করে কাউকে বলি না। যে ছেলে সম্পর্কে থাকাকালীন আমাকে অপমান, মানসিক অশান্তি, কষ্ট, চোখের পানি এসব ছাড়া কিচ্ছু দেয়নি, সেই ছেলেকে আমি কোন দুঃখে বিয়ে করব। ভেবেছিলাম তোমাকে আরও একটা সুযোগ দিয়ে একসাথে থাকবো, কিন্তু তুমি তো এসব চাও না। বোনের প্রাক্তন এত সুখ দিল যে আমাকে এখন তিক্ত লাগছে। এই, ভদ্রভাবে কথা বলুন। অবশ্য আপনার মতো লাগামহীন ছেলের কাছে ভদ্রতা আশা করা বোকামি। শুনুন, আমি নিজেকে শেষ করে দিলেও কখনো আপনার কাছে যাব না। আপনার মতো মানুষের সাথে থাকা যায় না। অন্তত আপনার থেকে তুরাব অনেক ভালো, মেয়েদের সম্মান করতে জানে। আপনি তো সেটাও জানেন না। মুখ সামলে কথা বলো কুয়াশা। সত্যি কথা খুব গায়ে লাগছে, তাই না? আপনি আর কখনো আমাকে কল দিবেন না। আমাকে ভুলে যান আর যত দ্রুত সম্ভব বিয়ে করে নিন। ও ভালো কথা, বউকে সম্মান এবং ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রাখবেন, কেমন? আমাকে তো অসম্মান আর অবহেলা ছাড়া কিছু দিতে পারেননি। তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবেন আশা করি। ভালো থাকবেন। বরাবরের মতোই রায়াতকে কিছু বলতে না দিয়ে কুয়াশা কল কেটে দিয়ে নাম্বার ব্লক করে দেয়। এ অশান্তি আর তার ভালো লাগছে না। সব অশান্তি যেন তার জীবনেই এসে ভিড় করেছে। বোনের প্রাক্তনকে বিয়ে করে আমার জীবন অর্ধেক শেষ। এখন নিজের প্রাক্তনকে বিয়ে করলে আমাদের পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। এক ভুল বারবার আমি কখনোই করব না। কথাটা বলা শেষ করে নিজের চেয়ারে বসার পর সাফওয়ান বলল, ভালোবাসার মানুষ কল দিয়েছিল নাকি? এটা জানা কি আপনার খুব জরুরি? সেটা আবার কখন বললাম আমি? ভালোবাসার মানুষ থাকলে তো কল দিবে। আপনার কেউ নেই, এটা তো বিশ্বাস করার মতো হতে পারে না। আপনি বিশ্বাস করবেন নাকি করবেন না এটা আপনার ব্যাপার। এখন আপনার এই বকবক একটু থামান। কেন বিরক্ত হচ্ছেন? জি, আমি বিরক্ত হচ্ছি। আমি তো কথা বলতে ভালোবাসি। অনেকক্ষণ কথা না বলে চুপচাপ বসে থাকতে আমি পারি না। এই কথাটা শুনে কুয়াশার মন খারাপ হয়ে যায়। একটা সময় সে নিজেও প্রচুর কথা বলতো। কথা বলতে বলতে সবাইকে পাগল বানিয়ে ফেলতো। অথচ পরিস্থিতির চাপে সে আজ নিঃসব। কুয়াশা সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, কথা বলতে ভালোবাসেন আপনি? হ্যাঁ, ভীষণ। কথা বলা মানুষগুলো হঠাৎ করে চুপচাপ হয়ে গেলে একদমই ভালো লাগে না। আপনি কথা বলুন, আমার কোনো সমস্যা নেই। যে মেয়েটা একটু আগে চুপ থাকতে বলেছিল তার মুখে এমন কথা শুনে খানিকটা অবাক হলেও কথা বলার অনুমতি পেয়ে খুশি হয়ে যায় সাফওয়ান। কুয়াশা তার মুখে এমন হাসি দেখে নিজেও মুস্কি মুস্কি হাসে। তুরব ভাই একটা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে কুয়াশা। প্র্যাকটিস শেষে বাড়ি ফেরার পথে মলির কল আসে কুয়াশার ফোনে। মলির মুখে এমন কথা শুনে কুয়াশা রাস্তার পাশে দাঁড়িয়ে কিছুটা অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি বলছিস তুই এসব? কিভাবে হলো এটা? ভাইয়া নাকি কোনো একটা মেয়ের সাথে হোটেলে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খুব বাজেভাবে আহত হয়েছে সে। ওর সাথে সেই মেয়েটাও ছিল?
তা সঠিক জানি না। আমাকে একজন বলল তুরাব ভাইয়ার অবস্থা খুবই খারাপ, তাই তোকে জানালাম। তুই কি দেখতে আসবি? জানি না, আমার ভালো লাগছে না, রাখছি এখন। কুয়াশার ভাষায় এসে হাত মুখ ধুয়ে বিছানায় বসে ভাবতে লাগে, আমার কি যাওয়াও ঠিক হবে? কেন যাব আমি? আমি তো ওর আর কেউ বউ নই, কিন্তু আইনত আমাদের মধ্যে এখনো সম্পর্ক রয়েছে। কি করব আমি এখন? কি করা উচিত আমার এই মুহূর্তে? এতগুলো প্রশ্নের কোনো উত্তর আজ কুয়াশা খুঁজে পাচ্ছে না। আদ্রিতা কুয়াশার পাশে বসে বলল, কি হয়েছে? তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তুরাব হাসপাতালে ভর্তি আছে, ওর অবস্থা নাকি ভালো না। এখন আমি ওকে দেখতে যাব নাকি যাব না সেটাই ভাবছি। মন কেমন করছে, অস্থির অস্থির লাগছে। তাহলে আমি বলবো একবারের জন্য হলেও তুই তুরাব ভাইয়াকে দেখে আয়। যাব? হ্যাঁ যাবি, কারণ ঝামেলা যার সাথে সেই তো এখন অসুস্থ। অসুস্থ মানুষের সাথে শত্রুতা হয় কি? আদ্রিতার কথায় কুয়াশা সিদ্ধান্ত নেয় সে যাবে তুরাবের কাছে। কোনো রকমে তৈরি হয়ে নিয়ে কুয়াশা আদ্রিতার উদ্দেশ্যে বলে, আমি পরশু আবার ফিরে আসবো ইনশাল্লাহ। তুই সাবধানে থাকিস। সাবধানে যা। আর শোন, চিন্তা করিস না, তুরাব ভাইয়ের কিছু হবে না। কুয়াশা মলিন হেসে বের হয়ে যায়। তুরাব যেমনই হোক বেলা শেষে ওই মানুষটা কুয়াশার স্বামী, তার ক্ষতি হলে অস্তিত্ব লাগবেই। রাত 10টার ভাঁজ ধরে কুয়াশা রওনা হয় বগুড়ার উদ্দেশ্যে। তুরাব কুয়াশাকে নিয়ে বগুড়াতেই থাকত, যদিও সে বগুড়া স্থানীয় কেউ নয়। বাসে উঠে কুয়াশা মলিকে ফোন দেয়। হ্যাঁ কলি বল, আমি বগুড়ায় আসছি। কবে? আজই। এত রাতে তুই একা একা বগুড়া আসছিস কেন? তুরাবকে দেখার জন্য। ওকে দেখার জন্য আজকেই আসতে হবে? আগামীকাল আসলে হতো না? বাদ দে এসব। তুরাব কোন হসপিটাল আছে সেটা বল। পপুলারে আছে। আচ্ছা ঠিক আছে। ও শোন, তুরাবের সাথে এখন কি আছে সেটা জানিস? ওর বন্ধু বান্ধব, পরিবারের মানুষজন সবারই তো থাকার কথা, আমি সঠিক জানি না। ব্যাপার না, আমি এখন রাখছি। আগামীকাল তুই আমাদের বাড়িতে আসিস। প্রায় মাসখানেক হলো আমাদের দেখা হয় না। আচ্ছা আসবনি, এখন রাখি। আচ্ছা। ফোনে ব্যাগে ফোন ঢুকিয়ে ব্যাগ বুকের মধ্যে আগলে নিয়ে ঘুমিয়ে যায় কুয়াশা। ভোর আনুমানিক 5টার দিকে বগুড়ায় এসে পৌঁছায় সে। নিজের বাড়িতে না গিয়ে সোজা পপুলারে চলে যায় তুরাবকে দেখার জন্য। এই হাসপাতালে তুরাব এখন ভর্তি আছে। এখানে তুরাব তহিদ নামে যে ছেলেটা ভর্তি আছে সে কত নাম্বার রুমে আছে? রিসিপশনে এসে প্রশ্নটা করতে রিসিপশনে বসে থাকা মেয়েটা লিস্ট চেক করে বলল, 312 নাম্বার রুমে আছে। ধন্যবাদ। কুয়াশা 312 নাম্বার রুমের সামনে গিয়ে দেখে সেখানে আপাতত কেউ নেই। কুয়াশা খুশি মনেই বলে, ভাগ্যিস সেখানে কেউ নেই, আমি চাই না কেউ আমাকে দেখে ফেলুক। কুয়াশা দৃঢ় পায়ে তুরাবের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। ভিতরে যাবে কি যাবে না এই ভেবে বেশ কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করে। মুখে অক্সিজেন মাস্ক, মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানোলা দেওয়া ছেলেটাকে দেখে কুয়াশার চোখের কোণে পানি জমা হয়। সেই পানি চোখ থেকে গড়াতে দেয় না সে। শুকনো মুখে তুরাবের কাছে এগিয়ে যেতে একজন নার্স এসে কুয়াশাকে জিজ্ঞেস করে, আপনি কে? এত সকালে এখানে কি করছেন? কুয়াশা মলিন কণ্ঠে উত্তর দেয়, আমি তুরাবের স্ত্রী। আমি বগুড়ার বাহিরে ছিলাম, আজকেই এসেছি। ওকে দেখার জন্য অস্থির লাগছিল, তাই এত সকালেই এসেছি। আমি দুঃখিত, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আপনি এখনও বাহিরে যান। আচ্ছা তুরাব ভালো হয়ে যাবে তো? ওর কি খুব বড় ক্ষতি হয়েছে? আসলে ওনার অবস্থা গতকাল রাতেও আশঙ্কাজনক ছিল, কিন্তু এখন আশঙ্কা কিছুটা কম। আশা করা যায় উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আচ্ছা আমি এখন আসছি, ভিজিটিং আওয়ারে এসে আমি ওকে দেখে যাব। কথাটা বলে এক পলক তুরাবের দিকে সে বের হয়ে আসে কুয়াশা। বাড়িতে যাওয়ার জন্য একটা রিক্সা ডেকে উঠে পড়ে সেখানে। দরজায় কড়া নাড়ানোর আওয়াজ পেয়ে গুম গুম চোখে বাড়ির সদর দরজা খুলে মেয়েকে সামনে দেখে মিসেস নাহার অবাক হয়ে বলেন, তুমি এত সকালে? কিছু হয়েছে মা? না মা, কিছু হয়নি, তোমাদের কথা মনে পড়ছিল তাই চলে এলাম। আচ্ছা ভিতরে আসো, তুমি ঘরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। আহ মা, তুমি এত অস্থির হইও না তো, আমার কিছু লাগবে না এখন, তুমি আমার পাশে বসো। মিসেস নাহার মেয়ের পাশে বসে আলতো হাতে মেয়ের মুখে হাত বুলিয়ে দিয়ে বলেন, আমার মেয়েটা অনেক শুকিয়ে গিয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করো না তুমি ওখানে। তোমার চোখ, আমি মোটা ছিলাম কবে, আগের থেকেও শুকনো লাগছে। হয়েছে থাক, আর বলতে হবে না, আমি মোটা হলেও তোমার চোখে সে চিকুনি থেকে যাব। আচ্ছা বাবার ভাই কোথায়, কেমন আছে সবাই? সবাই ভালো আছে, কিন্তু তুমি ঠিক আছো তো? আমি একদমই ঠিক আছি মা। মা আমি এখন ঘরে যাচ্ছি। আর শোনো, দুপুরের রান্না আজ আমি করব। অনেক দিন হলো তোমাদের আমার হাতের রান্না করা খাবার খাওয়াতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি সকালের খাবার বানিয়ে নেই তাহলে। বেলা বাড়তে থাকে, সূর্যোদয়ের সাথে সাথে কুয়াশার মন অস্থির হতে শুরু করে দ্বিগুণ হারে। কিছুই ভালো লাগছে না তার।
সকালের খাবার পরিবারের সাথে খায়, সে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছে। তুরাব অসুস্থ, বাড়ি খাবার খেতে পারবে না, ওর জন্য হালকা কিছু রান্না করে নিয়ে যাই। নিজ মনে বিড়বিড় করতে করতে রান্না করছে কুয়াশা। মিসেস নাহার পাশ থেকে বললেন, তুমি তুরাবের খবর শুনে ছুটে এসেছো এখানে, ঠিক বললাম না? মায়ের কথায় কুয়াশা হেসে বলে, আমার মুখ ফুটে কিছু বলার আগেই তুমি বুঝে যাও। মায়েরা বুঝে এমনই হয়। তুরাবকে ভালোবাসো? সে আমার স্বামী। আমরা আলাদা থাকলেও তার প্রতি আমার একটা টান রয়েছে। সে টান থেকেই ছুটে এসেছি, এর বাহিরে আর কিছুই না। মায়ের কাছে লুকাচ্ছ? সত্যি বলছি, আমার তুরাবের প্রতি আলাদা কোনো অনুভূতি নেই। আমি প্রথম ভালোবেসেছিলাম রায়াতকে। ওকে মারাত্মক রকমের ভালোবেসে যখন ঠকে গেলাম, তখন থেকে ছেলেদের প্রতি বিশ্বাস কমতে শুরু করে আমার। এরপর তুরাবের প্রতি অনুভূতি জন্মাতে কয়েক মাস সময় লেগে যায়। ওর থেকেও ঠকে যাওয়ার পর আমার মধ্যে তেমন কোনো অনুভূতি আজকাল আর কাজ করে না। হয়তো আমি অনুভূতিহীন হয়ে যাচ্ছি। রান্না শেষ করে মায়ের সাথে আর কোনো কথা না বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায় কুয়াশা। হাসপাতালে গিয়ে একজন নার্সের হাতে খাবারের বাটি দিয়ে বলে, দুপুরে তুরাবকে এই খাবার খেতে দিবেন। আর এটা যে আমি রান্না করেছি সেটা ওকে বলার দরকার নেই, বলবেন হসপিটালেরই খাবার এটা। মিথ্যে বলবো কেন? আমি অনুরোধ করছি, দয়া করে ওকে বলবেন না যে আমি এখানে এসেছিলাম। নার্সকে রাজি করিয়ে সে আরেক পলক তুরাবকে দেখে হসপিটাল থেকে বের হয়ে আসে। যে সম্পর্কের কোনো মূল্য নেই, সে সম্পর্কে মায়া বাড়ানো থেকে ধীরে ধীরে যতটুকু মায়া তৈরি হয়েছে সেটুকু নষ্ট করে দেওয়াই ভালো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে কুয়াশা মিলিয়ে যায় রোদ্দুরে। লিখেছেন নামিরা নূর নিদ্রা। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।